এই মৎস্য অবতার পরিদর্শন করার পর আমরা আগের থেকে এগিয়ে আসছি। ভূষণ মাহাতো, কালটু সিং, জগবন্ধু সিং এবং জিতেন মাহাতো। পরের স্থলে আসছি কুর্ম অবতার। কুর্ম অবতার অবশ্যই আপনারা জানেন, এই কুর্ম অবতার রূপে পৃথিবীর বেদ শাস্ত্রকে, 4 বেদ, হিরণ্যাক্ষ নামে যিনি রাক্ষস রাজা ছিলেন, সেই রাক্ষস রাজা 4 বেদ চুরি করে সমুদ্রের অতল গর্ভে লুকিয়ে রেখেছিল। সেই মুহূর্তে ভগবান শ্রীবিষ্ণু কুর্ম অবতার হয়ে পৃথিবীর বেদ শাস্ত্রকে রক্ষা করেছিলেন এবং হিরণ্যাক্ষ রাক্ষসকে বধ করেছিলেন। 3য় নম্বর স্টলে পৌঁছেছেন জিতেন মাহাতো, জগবন্ধু সিং, গুরুচরণ মাহাতো, ভূষণ মাহাতো। বরাহ অবতার, যখন রাক্ষস রাজা পৃথিবীকে সমুদ্রের অতল গর্ভে লুকিয়ে রেখেছিল, সেই সময় পৃথিবীকে রক্ষা করার জন্য বিষ্ণু 3য় অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হন, বরাহ রূপে। অর্ধেকটা বরাহের রূপ এবং অর্ধেকটা মানুষের রূপ। এই ঠাকুর দর্শন করার পর আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি নরসিংহ অবতার। এই নরসিংহ অবতারে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। অর্ধেকটা সিংহের রূপ এবং অর্ধেকটা মানুষের রূপে খাম্বার থেকে, বড় একটা পিলারের থেকে, ঘরের যে খাম্বা হয়, পিলার হয়, সেই পিলার থেকে বের হয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এই অবতারে। পরের স্টলে আসছি। পরের স্টল বামন অবতার। এই বামন অবতারের পৌরাণিক কথা হয়তো আপনারা জানেন। প্রহ্লাদের নাতি বলি রাজা ছিলেন। বলি এই চিন্তা ভাবনা করেছিল যে আমার থেকে আর কোনো বীর পুরুষ নেই, আমি ত্রিলোকের সব থেকে বড় যোদ্ধা এবং বড় রাজা বীর। একদিন এক যজ্ঞশালায় তিনি এই বামন অবতার অবস্থায়, বামন অবতারের কাহিনী, বলি রাজা স্বর্গমর্ত পাতাল 3 লোককে জয়ী করে দেবতাদের অসহায়ে ফেলে দিয়েছিলেন। সমস্ত দেবতারা বিষ্ণুর কাছে আরাধনা করার পর বিষ্ণু বললেন, আমি দেবমাতা অদিতির গর্ভে জন্ম নিয়ে আমি স্বর্গরাজ্যকে আপনাদের হাতে তুলে দেব। এইভাবে তিনি যখন বলি রাজা যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞস্থলে পৌঁছে তিনি ভিক্ষা চেয়েছিলেন 3 পা রাখার জন্য। এই ছলনা অবশ্যই অসুর গুরু শুক্রাচার্য ছলনা বিষ্ণুর জেনে গিয়েছিলেন। তিনি মানা করেছিলেন তাকে দান দেওয়ার জন্য, কিন্তু বলি রাজা তার কথা না শুনে তাকে দানের কথা বলেছিলেন, আপনি যেটা চাইবেন অবশ্যই আমি সেই দান পূরণ করব। এই বামন তখন 3 পা রাখার জন্য জায়গা চেয়েছিলেন বলি রাজার কাছে। বলি রাজা অস্বীকার করেছিলেন, আমি 3 পা রাখার আপনাকে জায়গা দেব। একেবারে ছোট বটুক ব্রাহ্মণ, এই বামনের কতটুকু বড় লম্বা পা হবে। তাই তিনি যখন স্বীকার করলেন, পরেই 3 পা রাখার জন্য প্রথম পা স্বর্গে
দ্বিতীয় পা মর্তে এবং তৃতীয় পা রাখার কোনো জায়গা ছিল না। বলিকে বললেন, এই তৃতীয় পা আমি কোথায় রাখব? বলি বলেছিলেন, এই তৃতীয় পা নিশ্চিত রূপে আমার মস্তকের উপরে আপনি রাখতে পারেন। তৃতীয় পা যখন বলি রাজার মস্তকের উপরে রাখেন, সেই অবস্থায় বলি রাজা একেবারেই সুতোত লোকে পৌঁছে গেলেন। এই বলির দান প্রতিজ্ঞা দেখে বিষ্ণু অর্থাৎ বামন অবতারে যিনি বিষ্ণু ছিলেন, তিনি তাকে সহায়তা করলেন এবং সুতোত লোকের রাজাও করে দিয়েছিলেন। এই কাহিনী বামন অবতারে। পরশুরাম অবতার পৃথিবীর ক্ষত্রিয়র যে অধ্যত্ব ছিল, তাদের যে একটা দম্ভ ছিল, সেই দম্ভ নষ্ট করার জন্য পৃথিবীর বুক থেকে ক্ষত্রিয়রাকে উজাড় করেছিলেন পরশুরাম। পরের স্টলে আমরা আসছি রাম অবতার। অবশ্যই আপনারা জানেন, দশরথের পুত্র রাম 14 বছর বনবাস করে পরে লঙ্কার রাজা রাবণের হাত থেকে সীতাকে পুনঃ অযোধ্যায় ফিরে নিয়ে এসেছিলেন। রক্ষরাজ রাবণের হাত থেকে পৃথিবীকে বাঁচিয়েছিলেন। পরের অবতারে কৃষ্ণ অবতার অথবা হলধর বলরাম অবতারও বলা যেতে পারে। বলরাম অবতার নিয়েছিল কৃষ্ণের দাপর যুগে। আপনারা দাপর কৃষ্ণ লীলা সম্বন্ধে অনেক কিছুই জানেন। কংস বধ করেছিলেন, অরিষ্টাসুরের মতো রাক্ষসকেও তিনি বধ করেছিলেন। পরের বুদ্ধ অবতার। এই বুদ্ধ অবতার ভারতবর্ষে শান্তি এবং অহিংসা বজায় রাখার জন্য অবতার হয়ে এসেছিলেন। এই বুদ্ধ অবতার কাহিনী। তারপর আমরা আসছি 10 নম্বর কল্কি অবতার। পুরাণে শোনা গেছে উত্তরপ্রদেশের মুরাদা জেলার সম্ভল নামক স্থানে এক যশস্বী ব্রাহ্মণের গর্ভে জন্ম নেবেন এই কল্কি রাজা। হাতে তার খোলা তলোয়ার এবং সাদা রঙের ঘোড়ায় আসবেন পৃথিবীর বুক থেকে পাপ নিস্তারণের জন্য। এইভাবে 10 অবতারের কথা বর্ণন করা হয়েছে আমাদের আজকের এই বাসন্তী পুজোর প্রাঙ্গণে। এরপর সোজাসুজি চলে আসি মায়ের মন্দির গর্ভগৃহে। আপনারা খুব সুন্দর প্রতিমা দেখেছেন। এই প্রতিমা অবশ্যই আমরা এই বছর এখানেই মন্দিরের ভিতরে বানানোর জন্য নির্দেশ দিয়েছিলাম। এই প্রতিমা বানিয়েছেন মেন্ডু সূত্রধর নামক একজন মূর্তিকার, যার গ্রাম পশ্চিমবাংলার চৌড়িয়া গ্রামে। সেই সিন্টু সূত্রধার এই সুন্দর রূপ দিয়েছেন মা বাসন্তী। এবং মন্দিরটা যে আপনারা দেখছেন, এটা শুধু প্লাস্টার একটা মন্দির ছিল, কালার করা হতো প্রত্যেক বছর। এই বছর কিন্তু মিটিংয়ের দিনেই জগবন্ধু সিং, আপনারা জানেন কাল্টু সিং নামে, তিনি মন্দিরের ভিতর অভ্যন্তরীণ 3টা দেওয়াল নিজের খরচে টাইলস বসিয়ে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জানাবো জগবন্ধু সিং। এবং বাইরের যে 3টা দেওয়াল, এই 3টা দেওয়াল অবশ্যই ইটাগড়ের একজন জনপ্রিয় বিধায়ক শ্রীমতী সবিতা মাহাতোর ফান্ডের থেকে বানানো হয়েছে। এবং এই মার্বেল বিছানোর কাজ সম্পূর্ণরূপে কমিটির পক্ষ থেকেই হয়েছে। এরপর আমরা ধীরে ধীরে সেই এদিকে বিশাল ছৌ নৃত্যের আসর, একসাথে প্রায় 20-30 জন মতো শিল্পীরা তাদের
ছৌ নাচের প্রদর্শন করতে পারবেন। তারপর আমরা সোজাসুজি চলে যাচ্ছি একেবারে মন্দিরের পূর্ব দিকে, যেখানে হিন্দুদের মহান গ্রন্থ, মহান শাস্ত্র রামায়ণ সম্বন্ধিত কিছু আমরা মূর্তি তৈরি করতে দিয়েছিলাম। তাই আমরা ধীরে ধীরে গেট পার হয়ে, যেখানে একটা ফুলের গেট লাগানো আছে, সেই গেটটা পার হয়ে আমরা প্রথম স্টলে যাব, যেখানে আমরা দেখতে পাবো বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও বাস্তবিকতায় বর্তমান যুগের একটা বাস্তবিক কাহিনী, যেখানে প্রথম দিকে ভারতবর্ষে বিশেষত মহিলাদের পড়ার অধিকার ছিল না, বা নিজের অভিভাবক যারা পিতামাতা আছে তাদেরও পরিকল্পনা ছিল যে যদি পুত্র হয়, যদি বেটা হয়, তাকে স্কুলে পাঠানো হবে, এবং যদি কন্যা হয় তার কিন্তু ঘরের কাজ, উন্নয়নের কাজ। সেই জন্য অনেক সময় পড়াশোনা কন্যাদের হতো না। কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষে একেবারে কায়াকল্প বদলে গেছে। মহিলারা বেটিরা পড়াবার সুযোগ দিয়েছে এবং পড়াশোনা করে বিভিন্ন জায়গায় চাকরি করে একটা সুন্দর নাগরিকতা লাভ করছেন বেটিরা। তো যাই হোক, তারপরে স্থলে আমরা আসছি সুন্দরভাবে বর্ণিত রাম লক্ষ্মণ সীতা বনভোজন বনে যাচ্ছে। 14 বছর পিতৃসুখে পালন করিবার জন্য রাম লক্ষ্মণ সীতা তিনজন বনবাসে যাচ্ছে 14 বছরের জন্য। রাস্তায় অনেক কিছু আপত্তিত পঞ্চবটির বনে, যেখানে ছিলেন রাম সেই সময় হয়তো এইভাবে চারদিকে অনেক অনেক মূর্তি স্থাপনা করা হয়েছে। আপনাদেরকে কেমন লাগলো এই বছরে দৃশ্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের মাধ্যমে কমিটিকে জানাবেন। এর থেকেও যদি আমরা বেশি কিছু করতে পারি বা আপনাদের যদি ভালো হয়, নিশ্চিতরূপে আমরা সেটা করে উঠব। আমাদের ইচ্ছা ছিল এই লঙ্কাকাণ্ডে শেষ পর্যন্ত দেখাবার। এরপরে ইচ্ছা ছিল, কমিটির প্রত্যাশা ছিল যে এরপরে দীপবিলা যজ্ঞ, মেঘনাথ বধ, রাম লক্ষ্মণের যে
যেটা সামনে তারায় বন্ধন করে থাকে সেই দৃশ্যটা এবং শেষে একেবারে পুষ্পক বিমান দিয়ে রামপথ সীতা বিভীষণ হনুমান সমস্ত সৈন্যগণকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন। সেই দৃশ্যটা দেখাবার আমাদের অনেক ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক কোনো কারণবশত বা বেশি সময় না থাকার জন্য আমরা সেটা করে তুলে ধরতে পারিনি। আশা করি আগামী বছর এই পুরো দৃশ্যটা আমরা এই মন্দির পরিসরে লাগাবার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। আর এই আপনারা গাছে পাতে বিভিন্ন জায়গায় আপনারা যে লাইটিং এর ব্যবস্থা দেখেছেন বা দেখছেন, মন্দির পরিসরকেও খুবই প্রজ্বলিত করে রেখেছেন, খুব সুন্দর সাজসজ্জা করেছেন, সুন্দর প্যান্ডেল, সুন্দর লাইটিং, সুন্দর মাইকিং সুবিধা, সাউন্ড সিস্টেম খুব ভালো। কালকের ইনপুট আউটপুট যেগুলো প্রোগ্রাম সেটের মাধ্যমে হয়ে থাকে সেগুলো তিনি দিয়েছিলেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো মঙ্গল ডিজেকে। আমরা আশা করব প্রত্যেক বছর যেন মঙ্গল এইভাবেই কমিটিকে সহায়তা করে থাকেন বা এই কাজটা নিয়ে থাকেন। এবং বাকি আরও গ্রামের মানুষের কাছে অনুরোধ করব, আপনাদের যদি সাউন্ড সিস্টেমের দরকার হয়, আপনাদের যদি প্যান্ডেলের দরকার হয়, নিশ্চিত রূপে ডোবর নিবাসী মঙ্গল সাউন্ডের সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, ওই যে দুটো টেম্পো, দয়া করে আপনারা ওখানে গাড়ি লাগাবেন।